24শে ফেব্রুয়ারি মঙ্গলদেব মার্গী হচ্ছে মিথুন রাশিতে এবং এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত এই মিথুন রাশিতে থাকছে। তারপরে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন তো নিচ অবস্থায় চলে আসবে। তো মঙ্গলের এই পরিবর্তনের ফলে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে আজকে বিষয় তুলে ধরবো। কোন দিক থেকে লাভ পাবে কুম্ভ রাশি, আবার কোন দিকে সতর্ক থাকতে হবে, সমস্ত কিছুই তুলে ধরবো। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচর সম্পর্কেই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর চন্দ্র রাশি অনুসারে এর ফলাফলটি দেখবেন। তো মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি, রাজা হচ্ছে সূর্য। যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে, সাহসী হয়, কনফিডেন্ট জিনিসটা খুব বেশি থাকে, সহজে হার মানে না, একটুতে রেগে যাওয়া, একটুতে চটে যাওয়া, মারামারির মতন অবস্থান তৈরি করে কিন্তু এই মঙ্গল দ্বারা তৈরি হয়। যারা ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, সার্জেন, প্রশাসন লেভেলের উচ্চপদস্থ অফিসার, তাদের জন্মকুষ্ঠিতে মঙ্গলের অবস্থান খুব ভালো থাকে, কারণ এই সমস্ত কাজ করতে গেলে তো সাহসের প্রয়োজন হয়। আর যাদের জন্মগোষ্ঠীতে মঙ্গলের অবস্থান খারাপ থাকে তাহলে তো প্রচণ্ড ভীতু হয়, একটুতে হার মেনে যায়, নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলে। আর মঙ্গল হচ্ছে রক্তের কারক, রক্তজনিত সমস্যাতেও কিন্তু ভোগে। মঙ্গল যদি কেন্দ্রে নিজের ঘরে অবস্থান করে তখন তো রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে, যেটা সর্বশ্রেষ্ঠ রাজযোগ পঞ্চপুরুষ রাজযোগের মধ্যে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে তৃতীয় ঘর, পুরুষার্থ পরাক্রমের ঘর, যেটা সামাজিক পরিচিতি, ছোট ভাই বোনদের ঘর মেষ রাশি, এবং কর্মের ঘর দশম ঘর বৃশ্চিক রাশি। দুটি ঘরের অধিপতি হয়ে এতদিন তো বক্রী অবস্থায় ছিল, এবার তো মার্গী হচ্ছে মিথুন রাশিতে। তো মঙ্গলের এই মার্গী অবস্থান কুম্ভ রাশির ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে কোন নক্ষত্র অবস্থান করছে এবং কোন রাশিতে অবস্থান করছে, সেই রাশির অধিপতির সাথে মঙ্গলের কীরকম সম্পর্ক রয়েছে। মিত্রতা সম্পর্ক, যদি মিত্রতার সম্পর্ক না থাকে তাহলে দেখতে হবে যে কোনো রকম তৎকালীন সম্পর্ক উঠে এসছে কি না। যদি সেরকম সম্পর্ক উঠে আসে তাহলে এই সময় মঙ্গল যথেষ্ট ভালো ফল দিবে। তো মঙ্গল কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শনিদেবের সাথে তো কোনো ভালো সম্পর্ক না, কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে পরাক্রম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি। আর যে কোনো কর্ম করতে গেলে তো পুরুষার্থ পরাক্রমের প্রয়োজন হয়, না তো কর্ম কোনো সময় সম্ভব না। যে কোনো কাজ করতে গেলে যেরকম সাহসের প্রয়োজন হয়, সেরকম পুরুষার্থ পরাক্রমের প্রয়োজন হয়, ছোটাছুটির প্রয়োজন হয়, সব কিছুরই প্রয়োজন হয়। তো কর্মের ঘরের আর পরাক্রম ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘর মিথুন রাশিতে অবস্থান করছে। তো মিথুন রাশির অধিপতিকে বুধ। মঙ্গল যে মুহূর্তে মার্গী হচ্ছে সেই মুহূর্তে বুধ আবার অবস্থান করছে রাশির উপরই, কুম্ভ রাশির উপর অবস্থান করছে শনির সাথে। শনি তো রাশির অধিপতি, এবং শনিদেব আবার মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তাহলে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে এখানটাতে একটা তৎকালীন সম্পর্ক উঠে আসলো। এবং 27 তারিখে এই মঙ্গল যখন আবার রাশি পরিবর্তন, বুধ যখন আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মীন রাশিতে। তো মীন রাশিটা কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর। তো মীন রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি, তাহলে এখানটাতেও বুধের সাথে একটা মঙ্গলের মিত্রতার সম্পর্ক উঠে আসছে। কারণ মঙ্গলের সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক যেরকম মিত্রতা, সেরকম আবার মঙ্গল আবার এই সময় দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই অবস্থান করছে, পুনর্বসু নক্ষত্রে। অর্থাৎ এই মুহূর্তে মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো কুম্ভ রাশির ক্ষেত্রে। তো কুম্ভ রাশিটা হচ্ছে বায়ুতত্ত্ব রাশি, আর কুম্ভ রাশি যে ত্রিকোণ রাশি, পঞ্চম ঘর, নবম ঘর, এই তিনটাই তো বায়ুতত্ত্ব। কুম্ভ রাশি বায়ুতত্ত্ব, পঞ্চম ঘর মিথুন রাশি বায়ুতত্ত্ব, তারপরে নবম ঘর তুলা রাশি, এটাও বায়ুতত্ত্ব। আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। তাও বায়ু তো সবসময় অগ্নিকে আগুন জ্বলতে সাহায্য করে। অর্থাৎ মঙ্গলের মার্গী অবস্থান আরও যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এবং একটা ভালো তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে আসছে। মোট কথা বক্রী অবস্থা থেকে মঙ্গল যে মার্গী অবস্থান কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট লাভ দিয়ে যাবে, তবে আবার কিছু দিকে সাবধানেও থাকতে হবে। মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে, এবার যে নক্ষত্র অবস্থান করছে সেটা পুনর্বসু নক্ষত্রের সম্পর্কে তো বহু কিছু আলোচনা করেছি, যে পুনর্বসু নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরুর নক্ষত্র, খুব পবিত্র নক্ষত্র। আর এর চিহ্ন হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে ধনুষবাণ, অর্থাৎ লক্ষ্যভেদের ব্যাপার একটা উঠে আসছে।
মঙ্গল হচ্ছে সেনাপতি, অবস্থান করছে পঞ্চম ঘরে বায়ুতত্ত্ব রাশিতে। আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বতে। এখানটাতে সবথেকে বড় জিনিসটা এই অগ্নিতত্ত্ব, তো মানে মঙ্গলের ঊর্জা এখানটাতে চরম থাকবে। আর যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে একাগ্রতা। তাহলে কি হচ্ছে যে এখানটাতে একাগ্রতা জিনিসটা সবসময় রাখতে হবে কুম্ভ রাশিকে। মানে এটাই সবথেকে বড় খেয়াল, যে কোনো কাজ করতে গেলে এখানটাতে কোনো পারাপারি, অধৈর্য, এই সমস্ত জিনিস হলেই কিন্তু সেটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মানে হওয়া কাজ কিন্তু বানচাল হয়ে যাবে। তো মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে, তার তিনটি দৃষ্টি, প্রথম চতুর্থ দৃষ্টি পড়ছে অষ্টম ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি, এবং এই ঘরে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে বৃষ রাশিতে। তো দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে এই অষ্টম ঘরে। আবার উচ্চ শুক্র মীন রাশিতে অবস্থান করছে, 31শে মে পর্যন্ত থাকবে। তো এই শুক্রদেবেরও দৃষ্টি পড়ছে, সপ্তম দৃষ্টি, রাহুরও দৃষ্টি পড়ছে। তার সাথে আবার 27 তারিখে বুধ রাশি পরিবর্তন করে চলে আসবে এই মীন রাশিতে। তখন বুধের নিজভঙ্গ হবে এবং নিজের রাশি এই কন্যা রাশিকেই দেখবে সেই সময়। অর্থাৎ এই অষ্টম ঘরটি সম্পূর্ণভাবে এই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো অষ্টম ঘর যেরকম সংঘর্ষের ঘর, সেরকম গোপন অর্থ, মানে আকস্মিক ধনসম্পত্তির লাভ বোঝায়। আর মঙ্গল হচ্ছে ব্যবসা বাণিজ্যের কারক। মঙ্গলের এই নিজের ঘরকে দেখা নিজভঙ্গ অবস্থায় অনেক মানে সমস্যা দূর হবে এবং কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো পরিবর্তন হবে। 27 তারিখের পরিবর্তন, তো সেটা আলোচনা করব। তো বর্তমান অবস্থায় যে এই যে একটা জিনিস তৈরি হচ্ছে, যে এই অষ্টম ঘরে আবার কেতু অবস্থান করছে, তো এই অষ্টম ঘরটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ এক কথায়। মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির একাদশ ঘর ধনু রাশিতে, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, আবার দেবগুরু রাশি ধনু রাশিকে দেখছে, যেটা হচ্ছে লাভের ঘর। আবার দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর অবস্থান করছে, তার সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘর বৃশ্চিক রাশিতে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলের সম্পর্ক হচ্ছে মিত্রতা। আর এই মুহূর্তে এক মিত্র অপর মিত্রের ঘরের উপর দৃষ্টি দিচ্ছে, এবং দুটি গ্রহই মার্গী, দেবগুরু বৃহস্পতিও মার্গী। দেবগুরু বৃহস্পতি হচ্ছে রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে, আবার মঙ্গলও মার্গী অবস্থায় রয়েছে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো। আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি বলছে মকর রাশির উপর, যেটা হচ্ছে উচ্চ দৃষ্টি। মঙ্গলের কুম্ভ রাশির ক্ষেত্রে এই মকর রাশি হচ্ছে দ্বাদশ ঘর। আবার এই দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘর মকর রাশিতে। অর্থাৎ মঙ্গলের এই যে মার্গী অবস্থান হচ্ছে, এতে বিশেষভাবে সুবিধা পাবে কুম্ভ রাশির ছাত্রছাত্রীরা। একটা বিদেশ সংক্রান্ত জিনিস ঘটবে, যাদের বহুদিনের ইচ্ছা বাইরে পড়াশোনা করতে যাওয়ার, তাদের স্বপ্ন পূরণ হবে। তবে এই ব্যাপারে আবার পিতামাতাদের খরচাপাতিও যথেষ্ট বৃদ্ধি হবে। যেহেতু মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে, এটা হচ্ছে শিক্ষা দীক্ষার ঘর এবং সন্তানের ঘর এই পঞ্চম ঘরটা। আর মঙ্গল উচ্চ দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ঘরে, সেরকম দেবগুরু বৃহস্পতিরও নবম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে। অর্থাৎ শিক্ষার ব্যাপারে সন্তানের দিকে পিতামাতাদের খরচাপাতি এই সময় বৃদ্ধি পাবে। তবে পিতামাতাদের স্বপ্ন পূরণ হবে। সন্তানের প্রতি যে একটা দায়িত্ব, যে সন্তান বিদেশে পড়তে যাবে বা বাইরে পড়তে যাবে বা পড়াশোনার পর যে একটা খরচা, এই জিনিসগুলোতে সন্তানও যথেষ্ট, মানে সন্তান যদি এই সময় পড়াশোনার উপর বিশেষ একাগ্রতা নিয়ে আসে তো সফলও হবে। কারণ যে নক্ষত্র, সেই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে একাগ্রতা। আর মঙ্গল এখানটাতে অবস্থান করছে, তাহলে মঙ্গলের যে ঊর্জাটা, সেই ঊর্জাটা পড়াশোনার উপর কেন্দ্র করতে হবে। পড়াশোনার উপর মন বসলেই যথেষ্ট এই সময় জ্ঞান লাভ করতে পারবে। আবার শিক্ষার ব্যাপারে ভালো গুরুর সন্ধান পাবে, ভালো কোচিংয়ের সন্ধান পাবে, কোচিং সেন্টারের বা ভালো ট্রেনারের সাথে যোগাযোগ হবে এই সময়। কারণ মঙ্গল তো সেনাপতি, অবস্থান করছে গুরুর নক্ষত্রে, তাহলে গুরু তো জ্ঞান দিবে। গুরুর জ্ঞানেই তো অন্ধকার থেকে আলোর পথে আসবে। অর্থাৎ শিক্ষার দিক থেকে একটা বিশেষ আলো পেতে যাচ্ছে ছাত্রছাত্রীরা। জ্ঞানের আলো এই সময় পেতে যাচ্ছে গুরুর মাধ্যমে। সরকারি কিংবা বেসরকারি কর্মক্ষেত্রে এ সময়কালে বিশেষ উন্নতির যোগ রয়েছে। তবে প্রমোশনও থাকবে ট্রান্সফারের মাধ্যমে। কর্মক্ষেত্রে ছোটোখাটো কিন্তু পরিবর্তনও থাকছে। ছোটাছুটি, ধাপাধাপি, দৌড়াদৌড়ি, ব্যস্ততাপূর্ণই থাকবে কিন্তু এই সময় কুম্ভ রাশি। একাধিক কাজের যোগাযোগ হবে, সেরকম ইনকামের একাধিক রাস্তাও তৈরি হবে। যারা সেনাবাহিনী, প্রশাসন লেভেলের কাজ, সিকিউরিটি গার্ডের কাজের জন্য চেষ্টা করছেন,
তাদের কর্মযোগের সম্ভাবনা থাকছে, বা যারা কর্ম করছেন এই সমস্ত ক্ষেত্রে তাদের সরকারের পক্ষ থেকে রিওয়ার্ড, অ্যাওয়ার্ড, সম্মান পাওয়ার বিশাল সম্ভাবনা থাকছে এবং তার সাথে প্রমোশন যোগ থাকছে। তবে মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব এবং এর যে রাশিতে অবস্থান করছে সেটা তো বায়ুতত্ত্ব, আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, সংঘর্ষ। অষ্টম ঘরটা তো সংঘর্ষ, তো সংঘর্ষ অবশ্যই থাকবে, কিন্তু সাফল্য যথেষ্ট পাবে এই সময়। তবে একটাই কথা বলছি, সেটা হচ্ছে একাগ্রতা। যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা নিয়ে আসতে হবে। এ সময় নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ মঙ্গল হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি, পুরুষার্থ পরাক্রমের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে পঞ্চম ঘরে, এবং দৃষ্টি রয়েছে অষ্টম ঘরে, তারপরে লাভের ঘরে, এবং তারপরে হচ্ছে দ্বাদশ ঘরে। তো অষ্টম ঘরটা কি? সংঘর্ষের ঘর। দ্বাদশ ঘরটা কি? হসপিটাল। তো অর্থাৎ আবার মঙ্গল থেকে রক্ত জিনিসটাও দেখা হয়। অর্থাৎ এই সময়কালে মাথা ঠান্ডা করে চলতে হবে, যেহেতু বায়ুতত্ত্ব রাশিতে অবস্থান করছে মঙ্গল, মার্গী হয়ে গেছে। তো এই সময়কালে মাথা ঠান্ডা করে চলতে হবে। একটুতে রেগে যাওয়া, মনের মধ্যে ক্রোধ, একটুতে অধৈর্য হয়ে গেলাম, কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হয়ে গেলাম, অশান্তি গণ্ডগোল করে নিলাম, এগুলো করা কিন্তু যাবে না, না তো কিন্তু রক্ত ক্ষরণের মতনও সম্ভাবনা থাকছে। রাস্তাঘাট পারাপারিতে ওভারটেক করে চলে যাচ্ছি, এগুলো কিন্তু করা যাবে না এই সময়। কারণ এটাও মনে রাখতে হবে যে কুম্ভ রাশির কিন্তু 7.5 চলছে। শনি অস্ত হয়েছে, এটা ঠিক, শনি অস্ত হয়েছে, কিন্তু শনি অস্ত হলেও এদের শনির কিন্তু ক্ষমতা থাকে। সে হচ্ছে কর্মফলদাতা, ন্যায়ের দেবতা। অর্থাৎ শনি অস্ত হয়েছে বলে যে শনি যে একদম নিভে গেছে, শনির কোনো কর্মক্ষমতা নাই, কিছু করবে না, সেটাও কিন্তু ভাবা ভুল। শনি অস্ত হলেও কিন্তু এদের ক্ষমতা থাকে, শনির ক্ষমতা থাকে। রাশির উপর শনি অবস্থান করছে 29শে মার্চ পর্যন্ত। অতএব ধীরে সুস্থে যেটা করতে হবে সেটা কিন্তু প্ল্যান মাফিকই করতে হবে, অধৈর্য হওয়া চলবে না। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো চলবে। যারা বড় বড় টেন্ডারের আশায় অপেক্ষা করছেন, এই সমস্ত কাজগুলো হবে। দীর্ঘদিন ধরে যে প্রজেক্টের উপর কাজ করছিলেন সেই কাজগুলো হবে। যারা পাথরের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ভালো পাথর, দামি টাইলস, তারপর রঙের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ফ্ল্যাটের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, জায়গা জমি সেল পারচেসের কাজে যারা যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময়। যারা জায়গা জমি প্লট করে বিক্রি করছিলেন তাদের যথেষ্ট ভালো। কৃষিকাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কাঁচামাল, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তারপর চাল, ডাল, গম ইত্যাদি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, স্টক ব্যবসা, যথেষ্ট ভালো সময়। মঙ্গল হচ্ছে কি সেনাপতি, তো মঙ্গলের সেনাপতি হওয়া মানে তো খাওয়া দাওয়ার ব্যাপার থাকবেই, যার জন্য মঙ্গল থেকে খাওয়া দাওয়ার বিচারটা হয়। যারা হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং ইত্যাদি কাজে যুক্ত রয়েছেন, ভালো সময়, কিংবা খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময়। কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা বা বিদেশে যাবেন এরকম করছেন, মানে মনোভাব করেছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময়। মোট কথা মঙ্গলের যে মার্গী অবস্থান অনেক দিক থেকে ভালো প্রভাব পড়বে কুম্ভ রাশির। কুম্ভ রাশির গ্রহের অবস্থানও বর্তমানে ভালো রয়েছে, এটা যথেষ্ট ভালো অবস্থান। রাশির উপর শনি অবস্থান করছে অস্ত অবস্থায়, এবং সূর্য 4 তারিখ পর্যন্ত রাহুর নক্ষত্র শতভিসাতে থাকছে। তারপরে তো আবার সূর্যও চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। অর্থাৎ 3টি গ্রহ কিন্তু একসাথে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে। মঙ্গল তো রয়েছে পুনর্বসু, তারপরে শনি তো রয়েছে পূর্বা ভাদ্রপদ, তারপরে আবার সূর্যও জয়েন করবে পূর্বা ভাদ্রপদে। আর এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে, দেবগুরু বৃহস্পতি সুখের ঘরে অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে কিছুটা হলেও কিন্তু সুখ বৃদ্ধি হবে। আবার বুধ কারক গ্রহ, তারপরে শুক্র কারক গ্রহ, ধনসম্পত্তির ঘরে জুতি তৈরি করবে, লক্ষ্মীনারায়ণ যোগ, সাথে রাহু। তো ধনসম্পত্তি, জ্যোতিষশাস্ত্র বলে বুধ, শুক্র, রাহু একসাথে যখন থাকে, এটা তো কুম্ভ রাশির পারফেক্ট। 3টাই তো শনির মিত্র, একসাথে অবস্থান করছে ধনসম্পত্তির ঘরে, অনেক ভালো। অর্থনৈতিক দিক অনেকটা মজবুত হবে 7.5 মধ্যে। আর কয়েকদিন পরে তো 7.5 তৃতীয় স্টেজ তৈরি হচ্ছে। প্রথম স্টেজ এবং দ্বিতীয় স্টেজ তো দেখলো, এবার তৃতীয় স্টেজে অনেক অগ্রগতি পাবে। যে ঝুটঝামেলাগুলো ছিল সেই ঝুটঝামেলাগুলো থেকে মুক্ত হতে যাচ্ছে এই কুম্ভ রাশি এই শনির রাশি পরিবর্তনে। পঞ্চম ঘরে মঙ্গল যথেষ্ট আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, বাহাদুর তৈরি করবে। যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল কেন্দ্র কিংবা ত্রিকোণে অবস্থান করে তারা নিজেদের কর্মক্ষেত্রে যথেষ্ট মান সম্মান লাভ করে। কুম্ভ রাশির ক্ষেত্রে কেন্দ্রের ঘরের অধিপতি মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করেছে।
অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট উঁচুতে নিয়ে যাবে এই মঙ্গলের গোচর। এই সময়কালে কুম্ভ রাশিকে যথেষ্ট ভালো ফল দিবে, কারণ যে ঘরটাতে অবস্থান করছে মিথুন রাশি, তার অধিপতি বুধের সাথে এ সময় একটা ভালো সম্পর্ক তৈরি উঠেছে, অর্থাৎ যথেষ্ট ভালো ফল পাচ্ছে। ব্যবসা বাণিজ্যতেও পাবে এবং যারা সরকারি বেসরকারি কর্মকাজে যুক্ত রয়েছেন তারাও পাবে। তারপরে কথা সম্পর্কিত কাজ, বাণী সম্পর্কিত কাজ, যেটা হচ্ছে মিডিয়া বলেন, তারপরে সেলসের কাজ, এই সমস্ত কাজে যথেষ্ট ভালো। আবার যারা বড় বড় সার্জেন, ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন, বেশি রক্তের ব্যাপারে, রক্তের উপর কোনো রিসার্চ করছেন, কেউ গবেষণা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। এই পুনর্বসু নক্ষত্র একাগ্রতা নিয়ে আসলেই কিন্তু সাকসেস। একটু খাটাখাটনি করলেই, মনোযোগ দিলেই কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে এই সময়, কারণ গুরুর নক্ষত্র অবস্থান করছে, একাগ্রতার নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র। তো যাই হোক, শুধু নিজের উপর কন্ট্রোল, কারোর সাথে বাগবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, ঝুটঝামেলা থেকে দূরে থাকতে হবে, প্রশাসনের দিক থেকে বেশি করে দূরে থাকতে হবে, কোনো প্রশাসনের ব্যক্তির সাথে বাগবিতণ্ডাতেও জড়িত হওয়া যাবে না। এদিকে খেয়াল রাখতে হবে, রাস্তাঘাট ঠান্ডা মাথায় চলাফেরা করতে হবে, নিজের খাওয়া দাওয়ার উপরও যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং তার সাথে শরীর চর্চা প্রত্যেক দিন করতে হবে। শরীর চর্চার প্রয়োজন রয়েছে। মঙ্গল এই ঘরে অবস্থান করছে, যদি বুধের সাথে সম্পর্ক না ভালো হতো তাহলে বহু রকম সমস্যা তৈরি করতে পারত সন্তানের দিক থেকে। যারা গর্ভবতী মায়েরা, তারা সন্তানের উপর বিশেষ তাদের দিক থেকে বেশি ইফেক্ট আসতো যদি মঙ্গলের সাথে এই বুধের তৎকালীন সম্পর্ক না হতো আর কি। তো যাই হোক, যেহেতু একটা সম্পর্ক উঠে এসছে, তাও বলবো নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, অনেক কথা আলোচনা করলাম। এ সময় প্রত্যেক দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ পাঠ করবেন। এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। গুরুর নক্ষত্র অবস্থান করছে, গুরুর দীক্ষা অবশ্যই নেওয়া উচিত। এই কুম্ভ রাশিকে ক্ষেত্রে বলছি, যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই নেবেন, যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরুর সান্নিধ্যে থাকবেন, মন্দিরের পূজারীদের দান দক্ষিণা করবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, এগুলো করলেই হবে। তো অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।